লাস্টের দিন কতটুকু পড়েছিলাম মনে করে দাও তো আমাকে। কোয়ালিটি ম্যানেজমেন্ট পর্যন্ত স্যার ইয়া পর্যন্ত পড়ছিলাম। Sir, difference between data and information. Formal. ওটা তো আগে আলোচনা করেছি, ওটা স্কিপ করে গেছি মোটামুটি। এরপর স্যার ইনফরমেশন কোয়ালিটি পর্যন্ত পড়াইছেন। ইনফরমেশন কোয়ালিটি, রাইট, আইকিউ, যেটাকে বলছে কি আমি আইকিউ। আজকে আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে পরেও কি ক্লাসে ছিল? এটাই তো পড়াইছে স্যার লাস্ট দুইটা। একটা পড়াইছে যে এলিমেন্ট গুলা, এই যে 5টা এলিমেন্ট, আর এই যে লাস্টে পরে এটা পড়াইছে। এই যে ইনফরমেশন কোয়ালিটি গেম শেষ করে দিয়েছিলাম। জি স্যার। আজকে যেটা দেখবো হচ্ছে তোমার ইনফরমেশন সিস্টেম, যেটা সেটা ইম্পর্টেন্স আমাদের কোন কোন ক্ষেত্রে। জি স্যার। সেক্ষেত্রে দেখো আমাদের ফার্স্টে আসে কি আমাদের কমিউনিকেশন সিস্টেম, এরপরে আসে হচ্ছে তোমার, হ্যাঁ বলো। বইয়ে স্যার এটা কত পেজে আছে নাকি ইম্পর্টেন্স অফ ইনফরমেশন সিস্টেম? স্যার স্যার এইভাবে পড়তে একটু আমার সমস্যা হচ্ছে জানেন স্যার। তোমাদের এই বইটার মধ্যে আসলে একটু সমস্যা আছে। জি স্যার, একটা ভালো বই নাই স্যার, কিনতাম তাহলে। না, তোমাদের সিলেবাসটা চেঞ্জ হয়েছে, তো চেঞ্জ হওয়ার জন্য এই প্রবলেমটা হয়েছে আর কি। ও তাহলে তো স্যার একটু কষ্ট করে পড়তে হবে। ইম্পর্টেন্স অফ ইনফরমেশন সিস্টেম ইন এ অর্গানাইজেশন স্যার, এটা স্যার ইন অ্যান অর্গানাইজেশন 36 36 36 ওকে। একই কোশ্চেন ঘুরে 14 বার করে দিয়ে রাখছে। আল্লাহ, আমাদের কি মা নষ্ট হচ্ছে? প্রিন্টিং মিস্টেক হয়েছে মেবি, ঠিক না স্যার? পেজ নাম্বার 36। আমি তো খুঁজেই পেয়েছি এটা কোনটা। পেজ নাম্বার 1.26। ও এই যে পেয়েছি। এই জন্য আমি তো বলি অসুবিধা নাই। একদম লাস্টে গিয়ে আমি তখন তোমাদেরকে কোশ্চেন ধরায় তোমাদেরকে বলে দেবো যে এই কোশ্চেনের হচ্ছে এই অ্যান্সার, এটা এইভাবে তুমি লিখবা, ওইভাবে আমি তোমাদেরকে দেখাই দেবো। আমি অলরেডি তোমাদের বোর্ড কোশ্চেনগুলো আলাদাভাবে নোট করছি, মানে বোর্ড কোশ্চেনগুলো লিখে রাখছি আলাদাভাবে। জি স্যার। তো যেটা বলছিলাম যে তাহলে আমরা পেজ নাম্বার, টপিক হচ্ছে কি আমাদের ইম্পর্টেন্স অফ ইনফরমেশন সিস্টেম। এখন এই কোশ্চেনটা কিন্তু তোমার অনেক সময় আরেক ভাবে আসে, বোর্ডে অনেক সময় এভাবে আসে তোমার যে ইম্পর্টেন্স অফ ইনফরমেশন সিস্টেম ইন অ্যান অর্গানাইজেশন, বা তোমার তোমার হচ্ছে যে বিজনেস কোম্পানি, এরকম ভাবে কিন্তু অনেক সময় আসে। ওটা তোমার সেম কোশ্চেন হবে, এবং এটার মধ্যে কি আমাদের 4টা পয়েন্ট আমাদের আলোচনা করতে হবে, যে কমিউনিকেশন সিস্টেম নিয়ে, অপারেশন ম্যানেজমেন্ট নিয়ে, ডিসিশন মেকিং, এবং হচ্ছে আমাদের রেকর্ড কিপিং। ওকে, ফার্স্টে আসা হচ্ছে আমাদের কমিউনিকেশন সিস্টেম। কমিউনিকেশন সিস্টেমের মধ্যে ফার্স্টে আমরা যে পয়েন্টটা আলোচনা করব সেটা হচ্ছে যে গ্যাদারিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইনফরমেশন। এটা হচ্ছে আমার 1 নম্বর পয়েন্ট। পয়েন্টগুলো তোমার খাতায় লেখো, আমি যে পয়েন্টগুলো বলবো এটা খাতায় লিখবা। দেখো 1 নম্বর হচ্ছে তোমার গ্যাদারিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইনফরমেশন। স্যার কি লিখবো স্যার কমিউনিকেশন সিস্টেমে স্যার? হ্যাঁ, কমিউনিকেশন সিস্টেমের আন্ডারে পয়েন্ট লেখো। কমিউনিকেশন সিস্টেমের আন্ডারে একটা পয়েন্ট লেখা হচ্ছে যে তোমার গ্যাদারিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইনফরমেশন। 2 নম্বর লেখা হচ্ছে তোমার 2 নম্বর পয়েন্ট লেখা হচ্ছে তোমার ইউজ অফ ইমেইল। জি স্যার। ইউজ অফ ইমেইল। জি স্যার লিখছি। তারপরে 3 নম্বর পয়েন্ট লেখা হচ্ছে যে তোমার কোলাবোরেট ইন আ সিস্টেম। কোলাবোরেট। 4 নাম্বারটা একটু আবার বলতে। 3 নাম্বারটা হচ্ছে তোমার কোলাবোরেট ইন এ সিস্টেম। স্যার 2 নাম্বার। 2 নাম্বারটা হচ্ছে তোমার ইউজ অফ ইমেইল। ইমেইল, ইলেকট্রনিক মেইল, যেটা ইমেইল। জি স্যার। ইউজ অফ ফোর্থ।
তারপর 3 নাম্বার বলেছি হচ্ছে কোলাবরেট ইন আ সিস্টেম, আর 4 নাম্বারটা হচ্ছে যে তোমার কমিউনিকেশন উইথ টার্গেট অডিয়েন্স, কমিউনিকেশন উইথ টার্গেট অডিয়েন্স। জি স্যার। বাস এই হচ্ছে 4টা কমিউনিকেশন উইথ টার্গেট অডিয়েন্স। জি স্যার লিখেছি। বাস এই 4টা পয়েন্ট এখন আমরা নিজেদের মতো করে লিখবো। যে 1 নম্বরে আমরা যে তোমার কমিউনিকেশন সিস্টেমে কি লিখবো, কমিউনিকেশন সিস্টেম হেল্পস আ ম্যানেজার টু গ্যাদার অ্যান্ড ডিস্ট্রিবিউট ইনফরমেশন অ্যামং হিজ কোম্পানি। তারপরে হচ্ছে তোমার 2 নাম্বার পয়েন্ট যেটা বলেছি যে ইমেল ইজ এ কুইক অ্যান্ড ইফেক্টিভ ওয়ে টু কমিউনিকেট ইন কেস অফ বিজনেস। তারপরে যে তোমার 3 নাম্বার যে বলছে কোলাবরেট, সেক্ষেত্রে তুমি বলবা যে দিস কমিউনিকেশন লেটস এমপ্লয়ি কোলাবরেট ইন আ সিস্টেমেটিক ওয়ে। তারপর 4 নম্বরে যে বলেছি যে তোমার কমিউনিকেশন উইথ দ্য টার্গেট অডিয়েন্স, সেক্ষেত্রে বলবা এ ম্যানেজার ক্যান ইজিলি কমিউনিকেট উইথ ইটস টার্গেট অডিয়েন্স। বুঝতে পেরেছো? তার কমিউনিকেশন ক্লিয়ার? গুড। এখন কমিউনিকেশনের পরে আসে হচ্ছে কি আমার অপারেশন ম্যানেজমেন্ট। অপারেশন ম্যানেজমেন্টের মধ্যে পয়েন্ট লেখো 1 নাম্বার জি স্যার। কমপ্লিট অ্যান্ড রিসেন্ট ইনফরমেশন, 1 নাম্বার। জি স্যার। কমপ্লিট অ্যান্ড রিসেন্ট ইনফরমেশন। কমপ্লিট অ্যান্ড রিসেন্ট ইনফরমেশন। দুই নাম্বার পয়েন্ট লেখা হচ্ছে তোমার কস্ট জি স্যার লিখেছি। কস্ট অ্যাডভান্টেজ, 2 নাম্বার পয়েন্ট। জি স্যার। 3 নাম্বার লেখা হচ্ছে তোমার সেলস ডাটা। জি স্যার। আর 4 নাম্বার পয়েন্ট লেখা হচ্ছে তোমার স্ট্রিমলাইন অপারেশন। তাহলে এখন এই জিনিসগুলো এখন তুমি নিজের ভাষাতে লিখি, তাহলে কি লিখবো যে ইনফরমেশন সিস্টেম হেল্পস আ কোম্পানি টু গেইন মোর কমপ্লিট অ্যান্ড রিসেন্ট ইনফরমেশন। তারপরে কি কস্ট অ্যাডভান্টেজ, কি যে ইট গিভস আ কোম্পানি কস্ট অ্যাডভান্টেজ ওভার কম্পিটিটর অর ডিফারেন্সিয়েট আ কোম্পানি বাই অফারিং বেটার সার্ভিস। যে তোমার কস্ট যেটা আমার অ্যাডভান্টেজ, এটার মাধ্যমে কি আমি আমার একটা কোম্পানি পলিসিকে আমি অন্য কোম্পানি থেকে কি পার্থক্য দেখাই বের করতে পারবো, যে আমার এই কোম্পানিটা আমার এত টাকা জিনিসটা ছাড়ছে, আমি আরো কমে ছাড়ছি। এই জিনিসগুলাই কি আমার ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে কি আমি জিনিসটা দেখাইতে পারবো। জি স্যার। Sales data. Sales data give you insight about what customers are buying and let you stock or produce items that are selling well. যেরকম দেখো এই মুহূর্তে তোমরা যদি মনে করো মাস্কে যদি আগে থেকে যদি তুমি যদি স্টক করে রাখো, মাস্ক কিন্তু এমন একটা জিনিস, এটা কিন্তু তোমার সহজে কিন্তু নষ্ট হবে না, কিন্তু তুমি এটা কিন্তু লম্বা সময় এটা তুমি কি বিক্রি করতে পারবা। জি স্যার। একটা পর্যায়ে এসেছিল দেখলা যে যেমন মাস্কের কত শর্টেজ ছিল, 5 টাকা মাস্কও মানুষ 50 টাকা দিয়ে কিনেছে। জি স্যার। তোমার একটা তোমার লাভজনক একটা ইয়া হইলো না। এটা কি হচ্ছে তোমার সেলস ডাটা অনুযায়ী, যে সেলস ডাটাতে তুমি কিন্তু বুঝতে পারবে যে এই জিনিসটা নরমালি কত প্রাইস এবং প্রাইসেস অনুযায়ী এটাকে কত প্রাইসে তুমি বিক্রি করা যায়। এগুলো সবই কিন্তু তোমার কি ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে। ফাইনালি যেটা বলেছে যে তোমার স্ট্রিমলাইন, যে দিস কমিউনিকেশন সিস্টেম হেল্পস আ কোম্পানি টু স্ট্রিমলাইন দেয়ার অপারেশন। স্ট্রিমলাইন বলতে বোঝাচ্ছে যে তোমার জিনিসটাকে স্ট্রিমের মধ্যে থাকবে, একটা চলনশীলের মধ্যে থাকবে, থামবে না।
এই জিনিসটাকে বলা হয়েছে। এরপর আসো হচ্ছে তোমার ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং এর মধ্যে তোমরা এখন পয়েন্ট লেখো 1 নাম্বার, আমি বলি। জি স্যার। মডেলিং দ্য রেজাল্ট 1 নাম্বার। জি স্যার। নেক্সট স্যার। 2 নাম্বার হচ্ছে যে তোমার চুজিং এ কোর্স অফ অ্যাকশন। নেক্সট স্যার। এরপরে লেখা হচ্ছে তোমার অ্যাকুরেট এন্ড আপ টু ডেট ইনফরমেশন। অ্যাকুরেট অ্যান্ড আপডেটেড। আপ টু ডেট ইনফরমেশন স্যার আপ টু ডেট। কয়টা পয়েন্ট লিখলাম? 3টা লিখেছি। নেক্সট 3টা স্যার। 4 নম্বর পয়েন্ট লেখা হচ্ছে যে জি তোমার স্যার। ক্যালকুলেট কি ইন্ডিকেটর। বাস এই জি কয়টা। স্যার। এখন দেখো, ইনফরমেশন সিস্টেম হেল্পস আ পারসন বাই মডেলিং দ্য রেজাল্ট টু ডেলিভার দ্য বেটার সার্ভিস। যে তোমার যে ডিসিশন, যেটা ডিসিশনের মধ্যে কি আসে, ডিসিশনের মধ্যে যে তুমি তোমার যে মডেলটা তুমি যদি ঠিক মতো তৈরি করতে পারো, যে তুমি কোন সময় কোন জিনিসটা কিভাবে বিক্রি করবা, সেই জিনিসটাকে এখানে বলা হচ্ছে তোমার মডেলিং দ্য রেজাল্ট অফ এ ডিসিশন। এরপরে যেটা আসছে, মডেলিং। হ্যাঁ মডেলিং দ্য রেজাল্ট লিখেছো না তুমি, এখানে তোমার কোন জি জিনিসটা স্যার। আসছে, এটা আসছে হচ্ছে তুমি কোন জিনিসটা কখন কিভাবে সেল করবা, সেই ডিসিশনটাই বলছে তোমার মডেলিং ইওর ডিসিশন, দ্য রেজাল্ট অফ জি দ্য স্যার। ডিসিশন। এরপরে দেখো যে যখন আমরা তোমার অ্যাকুরেট এবং আপ টু ডেট যখন ইনফরমেশন আমাদের থাকবে, তখন কি জি আমাদের স্যার। ডিসিশনটা আমাদের কিন্তু নিতেও কিন্তু আমাদের সুবিধা হবে। জি যেমন স্যার। করোনার মধ্যে তুমি কি রকম তুমি জিনিসটা সেল করবা, করোনার মাঝখানে, করোনার আগে কিভাবে সেল করবা, করোনার মধ্যে অথবা করোনার পরে, এই জিনিসগুলো তোমার ডিসিশনটা তোমার কখন তোমার নিতে সুবিধা হবে, যখন তোমার এইসব ব্যাপারে ইনফরমেশন যখন থাকবে তখন। জি স্যার। এরপরে যেটা দিলাম সেটা হচ্ছে কি তোমার অ্যাকুরেট অ্যান্ড আপ টু ডেট ইনফরমেশন। এটা তো দিয়েছি। 2 জি নম্বর স্যার। আর ক্যালকুলেট কি ইন্ডিকেটরস। ক্যালকুলেট কি ইন্ডিকেটর। এই যে ক্যালকুলেট কি ইন্ডিকেটর, এই ইন্ডিকেটরের মধ্যে কি কি আসছে, সেলস, কস্ট এন্ড প্রফিট। সেল, কস্ট আর প্রফিট, এই 3টা জিনিস যখন আমার যখন জানা থাকবে, এই তখনই কিন্তু আমার ডিসিশন নিতে কিন্তু আমার সুবিধা হবে, এবং এই ডিসিশন মেকিং এ হেল্প করবে কে, আমার ইনফরমেশন সিস্টেম। জি স্যার। রাইট। ফাইনালি যেটা আসছে হচ্ছে রেকর্ড কিপিং, 4 নাম্বার। এটা এখন পয়েন্ট লাগবে। রেকর্ডিং কিপিং। রেকর্ড কিপিং। রেকর্ড কিপিং। 1 নাম্বার পয়েন্ট লেখা হচ্ছে তোমার ফিনান্সিয়াল এন্ড রেগুলেটরি পারপাস। স্যার ফিনান্সিয়াল এন্ড রেগুলেটরি পারপাস। লিখছি। রোমানা লেখা হয়েছে। হ্যাঁ লেখা হয়েছে। স্যার নেক্সট। তারপর 2 নাম্বার হচ্ছে তোমার স্টোরস ডকুমেন্ট। জি স্যার। 3 নাম্বার পয়েন্ট লেখা হচ্ছে যে তোমার প্রিপেয়ার কস্ট এস্টিমেট। স্যার কি 3 নাম্বারটা? প্রিপেয়ার কস্ট এস্টিমেট। জি স্যার লেখা হয়েছে। এস্টিমেট। এখন দেখো, ফার্স্ট টাইম যেটা বলেছি হচ্ছে ফিনান্সিয়াল এন্ড রেগুলেটরি পারপাস। এটার মধ্যে যেটা জি, স্যার। হচ্ছে যে যখন যে কোনো প্রবলেম যখন সলভ করার জন্য যখন আগে থেকে যখন আমার কাছে ইনফরমেশন থাকবে, জি স্যার। তখন যে ডিসিশন গুলো আমরা নিতে পারবো, রেকর্ড গুলো আমরা ঠিক করব, সেটাই কিন্তু আমাদের ফিনান্সিয়াল এবং রেগুলেটরি পারপাসে আমাদের তোমাদের হেল্প হেল্প করবে। করবে। দেখো এখানে জি, যেটা স্যার। বলেছে যে
finding the cause of problem and taking corrective action will help financial and regulatory purpose. জি স্যার। এরপর যেটা বলেছি আমি সেটা হচ্ছে কি তোমার স্টোর ডকুমেন্ট। এখন যখনই তোমার কোনো ডাটা তুমি যখন স্টোর করে রাখবা, সেই ডাটাটা তোমার কি করবে ভবিষ্যতে তোমার হিস্ট্রি করতে, অথবা তোমার রেকর্ড কমিউনিকেট করতে, অথবা তোমার বা কত অপারেশন ডাটা এগুলো স্যার। মেইনটেইন করতে তোমার এগুলো সবই তোমার হেল্প করবে। তাহলে এই জিনিসটা আমি এভাবে লিখতে পারি যে স্টোর ডকুমেন্ট হেল্পস টু রিভাইজ দ্য হিস্টরি, communicate with other records and operational data. It all are managed by information system. বুঝতে জি পেরেছো? স্যার। যে তোমার যখনই তুমি যখন ডাটাগুলো যখন তুমি রেকর্ড করবে, ডাটার মধ্যে কি কি পড়ছে আমার অতীতের হিস্ট্রি গুলো আসতে পারে, কমিউনিকেশন রেকর্ড আসতে পারে, তারপর অপারেশনাল ডাটা আসতে পারে, সেই জিনিসগুলো। আর ফাইনালি যেটা বলেছি কি তোমার কস্ট এস্টিমেট। এখন এই কস্ট এস্টিমেট, তারপর হচ্ছে ফোরকাস্ট, আর হচ্ছে অ্যানালাইজ, এই জিনিসগুলো তোমার কি করবে আমার নেক্সট যে তোমার বিজনেস প্ল্যান অথবা কোম্পানির যে তোমার গোল, সে গোলগুলো আমাকে মেনটেন করতে অথবা তোমার রিচ করতে কিন্তু আমার হেল্প করবে এই রেকর্ড কিপিং। তাহলে আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে তোমার প্রিপেয়ার cost estimate and forecast will help to keep the record of the future use. জি স্যার। ওকে, তাহলে মোটামুটি ইম্পর্টেন্ট অফ আমাদের ইনফরমেশন সিস্টেমে আমাদের 4টা পয়েন্ট। একটা হচ্ছে কি আমাদের কমিউনিকেশন সিস্টেম, 2 নম্বর হচ্ছে অপারেশন ম্যানেজমেন্ট, ডিসিশন মেকিং এবং রেকর্ড কিপিং। এটা তাহলে আমরা দিতে জি পারছি। স্যার। জি স্যার। এখন ইনফরমেশন সিস্টেম আমাদের কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা আছে, যেমন হচ্ছে ট্রানজেকশন প্রসেস টিপিএস, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমআইএস, ডিসিশন সাপোর্ট সিস্টেম ডিএসএস, প্রসেস কন্ট্রোল সিস্টেম, অপারেশন সাপোর্ট সিস্টেম ওএসএস, আর এন্টারপ্রাইজ কোলাবোরেশন সিস্টেম ইসিএস। এইগুলোর মধ্যে কয়েকটা জিনিস নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করবো, এটা আস্তে আস্তে, আজকে না পরে। জি আজকে স্যার। আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডিসিশন, এবং এটা কিন্তু ডিসিশন। খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসতে পারে। ডিসিশন মেকিং স্যার, মেকিং স্যার, ডিসিশন শুধু। আসলে হচ্ছে ডিসিশন, ডিসিশন কয় ধরনের হতে পারে এবং কি কি। জি স্যার। ডিসিশন মেইনলি হচ্ছে তোমার 3 ধরনের। একটা হচ্ছে তোমার স্ট্রাকচার, একটা সেমি স্ট্রাকচার, আর একটা হচ্ছে তোমার আনস্ট্রাকচারড। 3 রকম তোমার হচ্ছে ডিসিশন। ফার্স্টে আমরা শুরু করি আনস্ট্রাকচারড ডিসিশন নিয়ে। আনস্ট্রাকচারড ডিসিশনটা কি, যে তোমার এমন ডিসিশন যেটা তোমার মনে করো যে সাধারণত তোমার হয়ে থাকে না, হঠাৎ করে তোমার একটা ডিসিশন চলে আসলো। যেমন মনে করি যে করোনার জন্য যেসব তোমার যে আমরা যে প্রবলেমগুলো ফেস করেছি, অথবা তোমার যে জিনিসগুলা আমাদের স্যার এটা বইয়ের মধ্যে তো কই এই তো নাই তো স্যার। পেজ নাম্বার 40। ডিসিশন ডিফাইন্ড and unstructured, semi-structured and structured decision. জি স্যার। কি আজব, এখানে দিয়ে রাখছে আবার এই জায়গায়ও দিয়ে রাখছে। 40 নাম্বার পেজে রুমানা। জি স্যার। কি খুঁজে পাওয়া নাই? জি স্যার পেয়েছি। ও তাহলে একটু শুরু করি। ওকে, তাহলে দেখো ফার্স্টে আমাদের যেটা আছে সেটা আনস্ট্রাকচারড। আনস্ট্রাকচারডটা হচ্ছে যে এমন ডিসিশন যেটা মনে করো আগে কখনো তোমার অকার করে নাই, যেটা তোমাকে তোমার মনে করো যে সিচুয়েশনের উপর বেস করে ইমিডিয়েটলি তোমাকে ডিসিশন নিতে হয়েছে। যেরকম দেখো এই যে করোনার যে সিচুয়েশনটা, 1 বছর আগে তাহলে করোনা ছিল, তার আগে কি করোনা ছিল বা এরকম যে একটা সিচুয়েশন ক্রিয়েট হতে পারে কেউ ধারণা করতে পেরেছিল? জি না পারে। স্যার। তাহলে মনে করো করোনা যে ফার্স্ট যখন শুরু হয়, ফার্স্ট যখন লকডাউন শুরু হয়, লকডাউনে কিন্তু এর আগে কিন্তু অতীতে কেউ কখনো আসে নাই বা যায় নাই। জি স্যার। রব এখন জয়েন করেছে।
এরকম করোনা যখন তোমার ফাঁক যখন শুরু হয় তখন তোমার যে ডিসিশনগুলো নিতে হয়েছে, যে কি কি ডিসিশন আমাদের নিতে হয়েছে, দেখো অনলাইনে ক্লাস চালু করার জন্য যে তোমাদেরকে একটা প্ল্যাটফর্ম আনতে হয়েছে, তোমাদের অ্যাকাউন্টের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়েছে, আমাদের কি ক্লাস নেওয়ার জন্য কি ওয়েব ক্যাম বলো অথবা তোমার মাইক্রোফোন বলো, এগুলো ব্যবস্থা করতে হয়েছে। এই যে ডিসিশনগুলো যে নেওয়া হয়েছে, যে যেটা আগে থেকে কোনো নির্দেশনা ছিল না, এই ধরনের ডিসিশনকে বলা হয় তোমার আনস্ট্রাকচার ডিসিশন। এটার জন্য বলা হয়েছে কি রিকোয়ার্ড ইভ্যালুয়েশন এন্ড ইনসাইট। ইভ্যালুয়েশন এন্ড ইনসাইট বলতে যে তোমার এরকম একটা জায়গায় এসে যে তুমি কিভাবে জিনিসটা ইভ্যালুয়েট করতে হয়েছে, আগে যে জিনিসটা কিভাবে আমরা সলভ করতে পারি, এটার জন্য আমি যে সলিউশনটা নিব সেই সলিউশনটা কতটা ইফেক্টিভ হবে, এই জিনিসগুলোই আমার দরকার পড়েছে। নো প্রি ডিটারমাইন্ড অর্ডার এক্সিস্ট, যে আগে থেকে এটার জন্য কোনো নির্দিষ্ট কোনো অর্ডার ছিল না, যে তোমার করোনা হইলে আমাকে এইভাবে এইভাবে আগে থেকে এরকম কোনো কিন্তু অর্ডার ছিল না, আমাদেরকে সব অর্ডার নতুন করে তৈরি করতে হয়েছে। নভেল, ইম্পর্টেন্ট এন্ড নন রুটিন। এটা নভেল কেন বলেছে, এই দেখো করোনা তোমার এই মহামারীটা আটকানোর জন্য সরকার বলো এবং পৃথিবীর সব দেশ বলো একটা কিন্তু তোমার ডিসিশন নিয়েছে। কি ডিসিশন বলো তো? লকডাউন স্যার। লকডাউন। এটা কিন্তু তোমার শুধু বাংলাদেশ না, প্রতিটা দেশ কিন্তু তোমার এই একটা তোমার ইয়াটা নিয়েছে ডিসিশন, পলিসি পলিসি বলো, পলিসি বলো, ডিসিশন বলো, যেটা বলো। এবং এটার জন্য কি তোমার করোনা কি বেড়েছে না কমেছে? স্যার নিয়ন্ত্রণে এসেছে স্যার, কিছুটা অনেকটা হলেও তোমার কিছুটা হলেও তোমার নিয়ন্ত্রণে এসেছে, যার কারণে এটাকে বলা হচ্ছে তোমার যে নভেল, নভেল ডিউটি, ইম্পর্টেন্ট এন্ড নন রুটিন। কারণ এই জিনিসটা কিন্তু তোমার রেগুলার কিন্তু আমরা নিয়ে থাকি না। আমরা কি রেগুলার কোনো ঝামেলা হলে কি আমরা লকডাউনে চলে যাই? না, যাই না। এখানে বলেছে এটা একটা নভেল, এটা একটা ইম্পর্টেন্ট এবং এটা একটা নন রুটিন। আর এক্সাম্পল বলেছে যে এখানে একটা উদাহরণ দিয়েছে, যদিও এন্টার নিউ মার্কেট অর স্টে ইন কারেন্ট মার্কেট। এখন নিউ মার্কেট বলতে কিন্তু তোমার ধানমন্ডির নিউ মার্কেট বুঝায় না, এটা মাথায় রেখো। যাই হোক, এখানে যেটা বলতে বোঝাচ্ছে যে মনে করো তোমার একটা বিজনেস আছে, মনে করো যে কাগজের একটা বিজনেস আছে। এখন কাগজের বিজনেস করতে 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 তোমার একজনের সাথে পরিচিত হইলো যে তোমাকে মনে করো যে চামড়া তোমাকে সাপ্লাই দিতে পারবে। এখন তুমি চিন্তা করছো তুমি জুতা তৈরির একটা মার্কেটে যাবা। এখন জুতা তৈরি মার্কেটে গেলে তুমি সেখানে কতটুকু পরিচিত, কতটুকু তুমি সেল করতে পারবে। তুমি যখন কাগজের যখন এরকম জুতার ইয়া করবা, করো নাই। কিন্তু এই ধরনের ডিসিশন যেটা হুট করে তোমার নতুন যে ডিসিশন গুলো আসে, সেই ডিসিশন গুলো বলা হয় তোমার আনস্ট্রাকচার ডিসিশন। ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপরে আসে হচ্ছে আমার সেমি স্ট্রাকচার ডিসিশন। সেমি স্ট্রাকচার কোনটা? এটা আসলে তোমার আনস্ট্রাকচার এবং হচ্ছে স্ট্রাকচার দুইটারই তোমার মাঝামাঝি, যে এমন কিছু ডিসিশন যেটা তোমার হুট করে আমরা আগে কখনো নিই নাই কিন্তু আবার নেওয়া যাবে, এরকম। যার কারণে স্ট্রাকচারড এন্ড আনস্ট্রাকচারড ডিসিশন। আমার কথা শোনা যাচ্ছে তো? জি স্যার, জি স্যার। ওকে, ঠিক আছে। সাম পারফেক্ট সলিউশন এন্ড রেস্ট বাই অ্যাকসেপ্টেড প্রসিডিউর। তার মানে যে কিছু প্রবলেমের সলিউশন আছে এবং কিছু প্রবলেম আছে যেটা কোনো সলিউশন নাই, কিন্তু তোমাকে হঠাৎ করে তোমাকে নিতে হবে। যেরকম দেখো যে এখন কয়েকদিন আগে কিন্তু আমাদের পরীক্ষা চলছিল। পরীক্ষা চলতে চলতে আমারও কিন্তু তোমার ক্লাস কিন্তু চলছিল, ফিজিক্যাল ক্লাস। কিন্তু হঠাৎ করে তোমার করোনা যখন তোমার বাড়া শুরু করলো, সরকার কিন্তু কোনো ডিসিশন নেয় নাই। কিন্তু যেহেতু ডিসিশন নেয় নাই কিন্তু করোনা বাড়া শুরু হয়েছে, আমরা কিন্তু আগে ধারণা করতে পেরেছি যে লকডাউন যাবে। জি স্যার। এই ধারণাটা কোথা থেকে এসেছে? এক বছর আগে ইয়া থেকে। এক বছর আগে আমরা যে সিচুয়েশনটা দেখেছি যে লকডাউন কখন হয়, লকডাউন তখনই হয় যদি আক্রমণের হার এবং মৃত্যুর হার যদি বেড়ে যায়, তাহলে কিন্তু লকডাউন হবে। সেটার উপর বেস করে কিন্তু আমরা কিন্তু কিছু কিছু ক্লাস কিন্তু ক্যান্সেল করে দিয়েছিলাম। এই যে ডিসিশনটা যে আমরা নিয়েছিলাম, আমরা কিন্তু জানি না লকডাউন দিবে নাকি দিবে না, এটা কিন্তু জানি না, কিন্তু আমরা একটা ধারণা করেছিলাম। নন রুটিন। তো এই ধরনের যে ডিসিশন, যে সাম পারফেক্ট সলিউশন এন্ড রেস্ট বাই অ্যাকসেপ্টেড প্রসিডিউর। অ্যাকসেপ্টেড প্রসিডিউর কেন? এই যে এখন যে আমার যে তোমার এনভায়রনমেন্ট, এখন যে সিচুয়েশন, সেটার উপর বেস করে। স্যার এটা কি এমন হবে যে স্যার এটা কি এমন হবে যে পূর্বের সিদ্ধান্তের উপর নির্ভর করে নতুন সিদ্ধান্ত নেওয়া? পুরাতন এবং নতুন দুইটার উপর ডিসিশনের উপর বেস করে তোমার এটা তৈরি হয়েছে সেমি স্ট্রাকচার।
এখানে কিছু পার্ট আছে প্রোগ্রামেবল, কিন্তু এরপরও তোমার হিউম্যান জাজমেন্টের দরকার আছে। যেরকম প্রোগ্রামেবল কেন, কারণ এই দেখো আগে থেকে কিন্তু এটা কিন্তু প্ল্যান করা যে আমার যখনই আমার করোনা যখন বেড়ে যাবে, যখনই আমার মৃত্যু হার যখন বেড়ে যাবে, আমরা লকডাউনে যাব। কিন্তু এটা কখন যাব, একদম বেড়ে যাওয়ার শেষ মুহূর্তে নাকি আমার আগে? কথা বুঝতে পেরেছো? এই যে এখানে কিন্তু একটা জাজমেন্টের ব্যাপার আছে। জি স্যার। আর লকডাউনটা যদি আমি দিই তাহলে কি আমি পুরোপুরি লকডাউনে যাবো নাকি আমি হালকা পাতলা? যেমন দেখো সরকার কিন্তু বলেছিল যে আমরা আসলে লকডাউনে যাই নাই, বলছিল যে করা বিধিনিষেধ, দোকানপাট ছিল বন্ধ। আবার দোকানদাররা যখন এখানে যখন করলো, যখন তোমার প্রতিবাদ করলো, স্ট্রাইক করলো। দোকান কিন্তু খুলে দেওয়ার নির্দেশ আসলো। খুলে দেওয়ার নির্দেশ আসার পরে কি হলো, আবার সরকার কিন্তু নির্দেশ দিল কি 18 তারিখ থেকে আবার লকডাউন। তুমি দেখেছো 14 তারিখ। হ্যাঁ সরি 14 তারিখ থেকে। জি স্যার। ডিসিশন কিন্তু এক জায়গায় কিন্তু স্টিক ছিল না, সিচুয়েশনের উপর বেস করে কিন্তু চেঞ্জ করতে হয়েছে অনেক ভাবে। জি স্যার। এইটা হচ্ছে তোমার সেমি স্ট্রাকচার ডিসিশন। এখন এখানে কি কি জিনিস আছে, এটা কিন্তু 3টা ডাইমেনশন আমার লাগবে। একটা হচ্ছে ডিগ্রি অফ ডিসিশন মেকিং স্কিল, যে তুমি কিরকম তুমি ডিসিশনটা তুমি নিচ্ছ। ডিগ্রি অফ প্রবলেম কমপ্লেক্সিটি, প্রবলেমটা তোমার কতটুকু, এবং নাম্বার অফ ক্রাইটেরিয়া কনসিডার্ড, যে কতগুলো তোমাকে ক্রাইটেরিয়া তোমাকে মাথায় রাখতে হবে। এই 3টা জিনিসের উপর বেস করে কিন্তু আমাদের ডিসিশন গুলো আমার চেঞ্জ এসেছে। জি স্যার। ফাইনালি আসি হচ্ছে আমার স্ট্রাকচার ডিসিশন, যেটা হচ্ছে তোমার রুটিন মাফিক। যে মনে করো যে এখানে সরাসরি এক্সাম্পলে চলে যে হায়ারিং প্রসেস, যে একটা কোম্পানিতে যখন তোমার কোনো লোক যখন নিয়োগ দেওয়া হয়, তখন একটা তোমার ডিসিশন নেওয়ার জন্য কিন্তু কিছু আগে থেকেই সিদ্ধান্ত আছে। যে তোমার মনে করো পেপারে অ্যাড দিতে হবে, তারপরে মনে করো সিভি গুলো এক জায়গায় কালেক্ট করা হবে, সিভি গুলো তোমার তারপর স্ক্রুটিনি করা হবে, স্ক্রুটিনি করার পরে সেটাকে তাদেরকে তোমার রিটেন অথবা ভাইভাতে দেওয়া হবে। এই যে ডিসিশন গুলা, এগুলো কিন্তু তোমার চলছেই, নির্দিষ্ট ডিসিশন, এখানে চেঞ্জ হওয়ার কিছু নাই, কারণ এইগুলো হচ্ছে তোমার রুটিন মাফিক। এই ধরনের ডিসিশনকে বলা হয় তোমার স্ট্রাকচার ডিসিশন। যার কারণে দেখো কি বল হ্যান্ডেল করতে পারবে। প্রবলেমস আর রিকারিং ওয়ান্স, রিকারিং মানে যে প্রবলেমটা তোমার বারবার হচ্ছে, অথবা তুমি এভাবে বলতে পারো প্রবলেমস তোমার অকার সিমultaneously বা তোমার রেগুলারলি, প্রবলেমস দ্যাট অকার রেগুলারলি, যে তোমার রেগুলারলি প্রবলেমগুলো তোমার অকার হচ্ছে। ইনভলভ ডেফিনিট প্রসিডিউর, মানে যে প্রবলেমে হোক না কেন তোমার সলিউশন কিন্তু নির্দিষ্ট এবং সেই নির্দিষ্ট প্রসিডিউর অনুযায়ী তোমাকে চলতে হবে। এক্সাম্পল কি দিয়েছে, হায়ারিং প্রসেস। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে দেখো, তাহলে আমি আজকে এই দুটো টপিকই থাক, যেহেতু আজকে বাকি অনেকেই নাই। আজকে আমার মেইনলি দুইটা ইনফরমেশন সিস্টেম একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে আমরা কি কি হেল্প করে থাকি এটা। জি স্যার। আর হচ্ছে আমাদের ডিসিশন কয় ধরনের কি কি এটা বর্ণনা। জি স্যার। আর তোমরা কিন্তু তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমরা কিন্তু হোমওয়ার্ক করো না, আমাকে দেও নাই। স্যার আমি করছি কিন্তু দিতে মনে নেই। ঠিক আছে, তাহলে তুমি আমাকে পাঠিয়ে দেওয়ার সময় হোমওয়ার্ক গুলো করে রাখো, তাহলে তোমাদেরই সুবিধা হবে। জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। নেক্সট ক্লাসে আবার আমরা আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।